আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইউনূসের সফলতা এবং ব্যর্থতা কতটুকু এবং আগামী নির্বাচন আসলেই কবে হতে যাচ্ছে? পৃথিবীর ইতিহাসে যতগুলো অভ্যুত্থান সংগঠিত হয়েছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে পাল্টা অভ্যুত্থানও সংগঠিত হয়েছিল এবং যেসব দেশগুলোতে আসলে অভ্যুত্থান হয়েছে, বেশিরভাগ দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এমনকি অনেকগুলো দেশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যেসব দেশগুলোতে আসলে অভ্যুত্থান হয়েছে, আপনারা সেই দেশগুলো সম্পর্কে একটু অ্যানালাইসিস করলে আসলে এটা বুঝতে পারবেন। এটা বিস্তারিতভাবে বলার প্রয়োজন নেই। আবার বাংলাদেশে যেই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, মানে আওয়ামী লীগ রাষ্ট্রকে এমনভাবে পরিচালিত করেছে যে যদি আওয়ামী লীগের পতন হয়, আসলে দেশের অবস্থা আসলে নাজুক হবে, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু একটু লক্ষ্য করলে বুঝবেন যে আওয়ামী লীগের পতনটা আসলে কিভাবে হয়েছে। প্রচণ্ড শক্তিশালী যে আওয়ামী লীগ, যাদেরকে আসলে পরাজিত করা সম্ভব নয় এরকম মনে করত আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি বিরোধী দল বিএনপিও আসলে সেটাই মনে করত। কিন্তু হঠাৎ এই পচা শামুকে কিন্তু পা কেটেছে। মাত্র অল্প কিছু ছাত্ররা আসলে যখন কোটা সংস্কার আন্দোলন আসলে শুরু করে, তখনও কিন্তু বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মীরা মনে করেছে যে আসলে এইসব আন্দোলনের আসলে কোনো কিছুই হবে না। কিন্তু দেখা গেল সে আন্দোলনটাই আসলে পুরো আওয়ামী লীগকে এমনভাবে পরাজিত করেছে এবং প্রচণ্ড প্রভাবশালী আওয়ামী লীগ তাসের ঘরের মতো এত দ্রুত ধুমড়ে মুচড়ে আসলে ভেঙে পড়েছে যে একটা দেশের জাতীয় মসজিদের প্রধান ইমাম সহ প্রত্যেকে কিন্তু আসলে পালিয়ে গেছে। মানে বুঝতে পারছেন যে কতটা আসলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আসলে এই বাংলাদেশ পড়েছিল। এমনকি আপনারা যদি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে গভীরভাবে যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশের রাজনীতিতে আসলে কতটা প্রভাব রাখে। এবং এই ভারত কিন্তু আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সমর্থন করে যাচ্ছিল। এমনকি এই অভ্যুত্থানের পর ভারত কিন্তু পাল্টা অভ্যুত্থান করানোরও চেষ্টা করেছে, কিন্তু ভারত আসলে এখানে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। এখন যদি আপনারা যদি ডক্টর ইউনূসের সফলতার দিকগুলো যদি আলোচনা করেন, তাহলে আমি যেটা মনে করি যে বাংলাদেশ আসলে যে পরিস্থিতিতে পড়েছিল, যে একদিকে এই তরুণ সমাজের আসলে আন্দোলন এবং তারা হার না মানা যে শপথ নিয়ে রাস্তায় নেমেছিল, ঠিক যদি পাল্টা অভ্যুত্থান যদি সংগঠিত হতো এবং ভারত যদি আসলে যেই পরিকল্পনাগুলো করেছে সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করার চেষ্টা হতো, তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হতে পারত। এবং আমি মনে করি যে এই যেই সব দেশগুলো আসলে এরকম অভ্যুত্থান ঘটার পর আসলে ধ্বংস হয়ে গিয়েছিল, সেরকম ধ্বংস হওয়ার পথেই ছিল এই বাংলাদেশও। কিন্তু ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টা হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিশ্বে যতগুলো দেশে আসলে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, প্রত্যেকটা দেশের চাইতেও আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো। এমনকি মোটামুটি যতটুকু সম্ভব এখন পর্যন্ত এটা বলাই যায় যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট স্বাভাবিক। হয়তো আমরা অনেকগুলো মব দেখেছি বা অনেকগুলো বিশৃঙ্খলতা দেখেছি, কিন্তু যেটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা সংগঠিত হয়নি। অবশ্যই এই জায়গায় ডক্টর ইউনূসকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস এখন পর্যন্ত যেই সব গণ অভ্যুত্থানগুলো হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরে যেসব সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের মধ্যে আমি সবচাইতে সফল হিসেবে মনে করি। অবশ্য এর জন্য আমাদের বাংলাদেশের জনগণেরও অনেক অবদান রয়েছে। যেমন 5ই আগস্টের পর সরকার ছাড়াও অনেক দিন আমাদের এই বাংলাদেশ পরিচালিত হয়েছে। এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে এই মসজিদ বলেন, থানা বলেন, ভিন্ন ধর্মী যে উপাসনালয়গুলো ছিল এগুলো বলেন, সব কিছু কিন্তু তারা আসলে পাহারা দিয়ে রেখেছে। মানে এখানে জনগণেরও কিন্তু অনেক ভূমিকা রয়েছে। কিন্তু
এরপরে আসলে যেসব ঘটনাগুলো ঘটতে পারতো বা পাল্টা অভ্যুত্থান ঘটতে গেলে যেই সব অরাজকতা সৃষ্টি হতো এবং দেশটা ধ্বংসের পথে যেত, সেই সব পরিকল্পনাগুলোকে আসলে খুব সুন্দরভাবে বুদ্ধিভিত্তিকভাবে আসলে পরিচালনা করেছেন এই ডক্টর ইউনূস। আর এখন পর্যন্ত আমি মনে করি যে তিনি খুব সুন্দরভাবে আসলে সব কিছুকে আসলে ম্যানেজ করে আসলে এখন পর্যন্ত তিনি সফল বলতে পারেন। কিন্তু যেই সব জায়গাগুলোতে তিনি ব্যর্থ হয়েছেন আসলে সেগুলো নিয়ে আমরা আসলে মারাত্মক সমালোচনা করি এবং আমি নিজেও করি। এর কারণ হচ্ছে এই ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের সাথে আসলে আমরা যেই সব জিনিসগুলো আসলে আরও বেশি আশা করেছি সেসব জিনিসগুলো আসলে আমরা পাইনি। আসলে বাংলাদেশের যে পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতিতে আসলে এর চাইতে বেশি আসলে পাওয়া সম্ভব কিনা আসলে সেটাও কিন্তু বিশ্লেষণ করার দাবি রাখে। কিন্তু সবগুলো মিলিয়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটা তিনি এখন পর্যন্ত সফলভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে আসলে আমাদের এই হতাশা। এছাড়াও ডক্টর ইউনূসের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব অনুযায়ী তিনি আসলে অনেক জায়গায় দুর্বলতাও দেখিয়েছেন। আসলে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না, এই কারণে সেগুলো এড়িয়ে যাচ্ছে। কিন্তু ওনার ব্যর্থতাও রয়েছে, যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যদি 5ই আগস্টের পর অন্য কোনো শাসক যদি থাকতেন তাহলে আমি আসলে এগুলো নিয়ে সমালোচনা করতাম না। কিন্তু তার মতো ব্যক্তি এবং তার যে সম্মান এবং তার যে ব্যক্তিত্ব এবং তার যে ওয়েট, এই ওয়েট অনুযায়ী তিনি আরও সুন্দরভাবে আসলে অনেক কিছু পরিচালনা করতে পারতেন, সেগুলো তিনি করতে ব্যর্থ হয়েছেন। অনেকেই মনে করেন আসলে ডক্টর ইউনূস রাজনীতি কম বুঝেন এবং তিনি আসলে রাজনীতিতে আসলে এখনো ভালো পরিপক্ক নয়। আমি কিন্তু সেটা মনে করি না। এর কারণ হচ্ছে আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে প্রভাবশালী দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। যেহেতু আওয়ামী লীগ 5ই আগস্ট পরাজিত হয়েছে এবং তারা পালিয়ে গেছে, তাই আরও একটা শক্তিশালী দল রয়েছে, সেটা হচ্ছে বিএনপি। এখন এই ডক্টর ইউনূস যেসব কাজগুলো করতে যাচ্ছেন বা তিনি আমাদেরকে সংস্কারের যেই মূলে এতদিন যাবৎ দেখিয়ে আসছেন, সেগুলো কিন্তু তিনি আসলে এখন পর্যন্ত কোনো একটা সংস্কার তিনি সফলভাবে করে আমাদেরকে দেখাতে পারেননি। কিন্তু 7 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন এই ব্যর্থতাগুলোর জন্য আসলে ডক্টর ইউনূস কিন্তু দোষারোপ করছেন অনেকাংশে আওয়ামী লীগকে বা ভারতকে, আবার সবচেয়ে বড় দোষারোপ যেটা করছেন সেটা হচ্ছে বিএনপিকে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তাই ওনাকে কিন্তু বিএনপিকে মোকাবেলা করে আসলে সব কিছু করতে হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে বিএনপি যদি আসলে খুব উদার মনে চাইতো তাহলে এতদিনে আসলে অনেকগুলো সংস্কার কাজ আসলে সম্পূর্ণ হয়ে যেত। বিএনপি কেন আসলে এই সংস্কার কাজগুলোতে হাত দিতে দেয় না আসলে আমি জানি না। শুধুমাত্র বিএনপি শুধু দ্রুত নির্বাচন চাইছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করছি বিএনপি যে চাইছে 2025 সালের মধ্যেই নির্বাচন, এই নির্বাচনটা আসলে ডক্টর ইউনূস দেওয়া কি সম্ভব? বাস্তবিক অর্থে আমি এই 2025 সালের শেষে আসলে ডক্টর ইউনূস যদি আসলে চায়ও তারপরেও সম্ভব নয় বলে মনে করি। এর কারণ হচ্ছে বিএনপি চায় দ্রুত নির্বাচন এবং বিএনপির এই দ্রুত নির্বাচনের কারণে আসলে ডক্টর ইউনূস বলতে বাধ্য হয়েছে যে আমরা 2025 সালের মধ্যে আসলে নির্বাচন দিতে চাই। এমনকি নির্বাচন কমিশনও আসলে সেরকম ইঙ্গিত দিচ্ছেন। তাই অনেকেই মনে করছেন 2025 সালের মধ্যে আসলে নির্বাচন হয়ে যাবে, কিন্তু আমি মনে করি 2025 সালে নির্বাচন হবে না। এর কারণ হচ্ছে যদিও ডক্টর ইউনূস বা এই নির্বাচন কমিশন নির্বাচনের পথেই হাঁটছেন এবং নির্বাচন দেওয়ার পথেই হাঁটছেন বলে মনে করি, কিন্তু বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পর আসলে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই যে ছাত্র সমাজ বা ছাত্রদের প্রতিনিধি যারা রয়েছেন, এরা কিন্তু এখন পর্যন্ত বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন, আগে আওয়ামী লীগের বিচার তারপর নির্বাচন। এখন আগে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার তারপর নির্বাচন, এই কথাটাকে আসলে আমি যৌক্তিক মনে করি না এবং এটাকে আসলে বাংলাদেশের কোনো মানুষ আসলে যৌক্তিক মনে করবে কিনা আমি সেটাও মনে করি না। কারণ বিচার কার্য শেষ হওয়া স্বল্প সময়ের ব্যাপার না। এখন শেখ হাসিনার বিচার করতে হলে বা এই বিচার কার্য কমপ্লিট করতে গেলে
অনেক বছরের প্রয়োজন। আর ততদিন পর্যন্ত আসলে এই নির্বাচন হবে না, এটা কি আসলে কোনো যুক্তিতে পড়ে? কিন্তু আগে সংস্কার পরে নির্বাচন, এটা যৌক্তিক। যেহেতু আমরা বিগত 53 বছর বাংলাদেশের স্বাধীনতার যে সুফলটা পাওয়ার দরকার, এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন, এই নাগরিকরা তাদের যে নাগরিক অধিকার পাওয়ার কথা, এর 5%ও আমরা পাইনি, যেটা পাওয়ার কথা ছিল। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে অবশ্যই সংস্কার প্রয়োজন, এবং রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন তারা আসলে কখনো সঠিক সংস্কারটা করবে না, বা জনগণের এই কল্যাণ হবে যে সংস্কারগুলো, এগুলো করবে না। যেমন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, আবার যখন ক্ষমতায় গিয়েছে তখন তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার আসলে এটা একটা ফালতু জিনিস। আবার বিএনপিও সেম, তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এত বছর পর্যন্ত নির্বাচনে যায়নি, আবার তারাও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করতে চেয়েছে। মূল কথাটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর আসলে কেউ আর এই পিছনের কথাগুলো মনে রাখে না। তাই আমি মনে করি এই ডক্টর ইউনূসের আমলেই আসলে এই সংস্কারগুলো সম্পন্ন করা হোক, কিন্তু সংস্কারের নামে আসলে যদি সময় ক্ষেপণ করা হয় সেটা কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক। আর আমি মনে করছি যে আসলে সংস্কারের নামে আমাদেরকে আসলে মূলা ঝুলানো হচ্ছে, সেই মূলাটা আসলে আমরা কবে দেখবো আসলে সেটাই বুঝতে পারছি না। এখন যদি সত্যিকার অর্থে এই আমাদের যারা উপদেষ্টারা রয়েছেন বা ডক্টর ইউনূস যদি আসলে শক্তভাবে পদক্ষেপ নিয়ে যদি আসলে এই সংস্কার কাজগুলো যদি দ্রুত করেন, এটা আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। যদি এরকম শুধুমাত্র সংস্কারের কথাই বলছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, আর এগুলো করতে করতে যদি আসলে বছরের পর বছর পার হয়ে যায়, এটা আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক। ডক্টর ইউনূসের যে বয়স, এবং তিনি আসলে এই যেই ব্যক্তিত্বের মানুষ, আমার মনে হয় না তিনি আসলে 2026 সালের জুন মাসের পরে আসলে নির্বাচন দিবেন বা এর চাইতে বেশি ক্ষমতায় থাকতে চাইবেন, এরকম আমার মনে হয় না। এর কারণ এখন কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিবের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন, এবং আগামীতে হয়তো আপনারা জাতিসংঘের মহাসচিব হিসেবে ডক্টর ইউনূসকেও দেখতে পারেন, সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 2026 সালের জুন মাসের মধ্যেই আসলে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দেবেন। আর যদি নির্বাচন যদি সেই সময় যদি নাও হয়, ডক্টর ইউনূস সম্ভবত এর পরবর্তীতে আর প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে চাইবেন না, এরকমই মনে হচ্ছে আমার। আর সম্পূর্ণ সংস্কার না করে আসলে ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারবে না, বিএনপি চাইলেও না। কারণ সংস্কার কমপ্লিট না করে যদি নির্বাচন দেয়, তাহলে এই ছাত্রপ্রতিনিধি যারা রয়েছেন এরা কিন্তু আসলে এটাকে মেনে নেবে না, আবারও কিন্তু দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, আর এটা অবশ্যই দেশ এবং জাতির জন্য অকল্যাণ হতে পারে। আর বিএনপি যদিও আসলে আন্দোলন সংগ্রামের হুমকি দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান বিগত 16 বছরে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তিনি কিন্তু এরকম আনাড়ি কাজ করবেন না যে বিএনপিকে আসলে রাস্তায় নামিয়ে দিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করবেন আসলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা কিন্তু এই তারেক রহমানেরও হবে, বিএনপিরও হবে। অতএব বিএনপি যতই চাপ প্রয়োগ করুক আর যত কিছুই বলুক, বিএনপি কখনো চাইবে না যে ডক্টর ইউনূস ব্যর্থ হোক। তাই তারা চাপ প্রয়োগ করবে, হুমকি দামকি দিবে, যাই কিছুই করবে, শেষ পর্যন্ত কিন্তু সংস্কার সম্পূর্ণ করেই আসলে নির্বাচনের পথেই কিন্তু হাঁটবে। কারণ বিএনপি যদি 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে, আর 2026 সালের জুন জুলাই মাসের দিকে যদি আসলে নির্বাচনের রোডম্যাপ সম্পূর্ণরূপে ঘোষণা করে দেয়, তখন বিএনপি আসলে তখন তাদের ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে। আসলে তখন এইসব অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা খুব একটা বেশি মাথাও ঘামাতে পারবে না বা মাথা ঘামাবেও না। কারণ এখন বর্তমানে আসলে বিএনপির নেতাকর্মীরা যে পজিশনে আছে, আসলে তাদের কোনো কাজে নেই। এখন কাজ না থাকলে মানুষ আকাজ করে, এখন কী করবে, কিছু একটা তো করা লাগবে। তাই তারা এখন এই নির্বাচন করছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। কারণ যদি নির্বাচনের রোডম্যাপ আসলে ঘোষণা করে দেয়, তখন কিন্তু তারা আসলে এই নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে, বা জনগণের ধারে ধারে গিয়ে জনমত তাদের পক্ষে নেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকবে। সম্মানিত দর্শক,
আপনারা কি মনে করেন, আসলে নির্বাচন এই 2025 সালের শেষের দিকে হবে নাকি 2026-এর জুন মাসের দিকে হবে? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।